আমি ভেবে নিয়েছিলাম কোনোদিন বাবা ডাক শুনতে পারবো না। কোনো সন্তানের পিতা হওয়ার সৌভাগ্য হয়তো এই জীবনে আমার ভাগ্যে লেখা নেই। আমার প্রথম স্ত্রী মিথিলার সাথে 7 বছর সংসার ছিল। এই 7টি বছর যে কতটা অন্ধকারের মধ্যে দিয়ে গেছে তা কেবল আমার চারপাশের দেওয়ালগুলোই জানে। যে যা বলছে, যেখানে যাওয়ার পরামর্শ দিয়েছে, আমি সেখানেই ছুটে গেছি। ডাক্তার থেকে শুরু করে গ্রামের কবিরাজ কেউ বাকি ছিল না। যে যা ওষুধ দিয়েছে চোখ বন্ধ করে গিলেছি, কিন্তু শেষ পর্যন্ত সব কিছুই ব্যর্থ হয়েছিল। ওই একটি ডাক শোনার ভাগ্য আমার হলো না। অথচ শুরুতে সমাজ, আত্মীয় স্বজন সবাই এক বাক্যে ধরে নিয়েছিল সমস্যাটা আমার স্ত্রীর। সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও বুকের ভিতর মুচড়ে ওঠে। লোকলজ্জায় আর অপবাদের ভয়ে মিথিলা তখন ভেঙে পড়েছিল। মনে আছে, এক রাতে আমার বুকে মাথা রেখে ও অজরে কাঁদছিল। অশ্রু ভেজা কণ্ঠে বলেছিল, তুমি আমাকে ছেড়ে দিবে না তো? আমাকে ডিভোর্স দিলে আমি সেই দিন দুনিয়া থেকে চলে যাব। তবুও তোমাকে ছাড়া আমি বাঁচব না। মিথিলার সেই কান্না, সেই আকুতি আমার মনকে নাড়া দিয়েছিল। ওকে সান্ত্বনা দিতে গিয়ে ওর মাথায় হাত রেখে কথা দিয়েছিলাম, আমার জীবন থাকতে আমি তোমাকে ছাড়ব না মিথিলা। আমাদের সন্তানের কোনো প্রয়োজন নেই। সন্তান দিয়ে কি হবে? সেই তো বৃদ্ধ বয়সে আমাদের ছেড়ে চলে যাবে। আমরা দুজনের হাত ধরে বাকি জীবন পার করে দিব। কিন্তু নিয়তি হয়তো আড়ালে বসে হাসছিল। এই ঘটনা ঠিক 2 বছর পর আমরা আবার শহরে একটা বড় হাসপাতালে যাই উন্নত চিকিৎসার আশায়। সেখানে নতুন করে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষার রিপোর্ট যেদিন এলো, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ডাক্তারের রিপোর্টগুলো টেবিলের উপর রেখে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিলেন, সমস্যাটা মিথিলার নয়, সমস্যাটা আমার। আমি কোনোদিন বাবা হতে পারবো না। তবে ডাক্তার চূড়ান্তভাবে কিছু বলেনি। এই চরম সত্যটা জানার পর থেকেই মিথিলার রূপ পুরোপুরি পাল্টে যেতে শুরু করলো। যে মেয়ে কিছুদিন আগেও আমার বুকে মাথা রেখে না পাওয়ার বেদনায় কাঁদছিল, তার ভিতরের মানুষটা যেন রাতারাতি উধাও হয়ে গেল। ঘরের ছোটোখাটো বিষয় নিয়ে ও আমার সাথে এবং আমার বৃদ্ধ মায়ের সাথে চরম ব্যবহার শুরু করলো। প্রতিদিনের অশান্তি, খোঁটা আর মানসিক নির্যাতন আমার জীবনকে অতিষ্ঠ করে তুলল। যে ভালোবাসা আর প্রতিশ্রুতির উপর ভর করে সংসারটা টিকিয়ে রেখেছিলাম, তা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। শেষ পর্যন্ত কাবিনের 5 লক্ষ টাকা এবং সংসারের মূল্যবান সব কিছু গুছিয়ে নিয়ে ও আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল। মিথিলা চলে যাওয়ার পর গ্রামের মানুষ কানাঘুষা, অবজ্ঞা আর অপমানে আমাদের বেঁচে থাকাটাই দায় হয়ে পড়েছিল। চেনা মানুষগুলার বাঁকা চাউনি আর উপহাস সহ্য করতে না পেরে শেষমেশ এক বুক কষ্ট আর অপমান পিঠে নিয়ে আমি আমার বৃদ্ধ মাকে সাথে করে গ্রাম ছেড়ে চিরতরে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। পিছনে পড়ে রইল 7 বছরের স্মৃতি, ভালোবাসা আর এক বুক হাহাকার। ঢাকায় এসে জীবনটা একদম নতুন করে
শুরু করতে হয়েছিল। একটা ছোটোখাটো চাকরি জোগাড় করে শহরের এক কোণে ছোট একটা বাসা ভাড়া নিয়ে মা আর আমি থাকতে শুরু করলাম। দেখতে দেখতে শহরের যান্ত্রিক জীবন দীর্ঘ 6টি বছর কেটে গেল। এই 6 বছরে আমি নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যাতে পিছনের অতীত আর কখনো আমাকে তাড়া করতে না পারে। কিন্তু মায়ের মন তো আর তা বোঝে না। বয়স বাড়ার সাথে সাথে মায়ের শরীরটা ভেঙে পড়েছিল। একদিন রাতে খাওয়া দাওয়া শেষে মা আমার ঘরে এলেন। আমার বিছানার পাশে বসে আচমকা আমার হাত দুটো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার তো বয়স হয়েছে, আজ আছি কাল নেই, তুই এভাবে একা একা কতদিন থাকবি? আমার হাত ধরে কথা দে বাবা, তুই আরেকটা বিয়ে করবি। মায়ের চোখের পানি আমি আর সহ্য করতে পারলাম না, কিন্তু আমার ভিতরে সেই পুরনো ক্ষত আর সত্যটা তো আমি ভুলে যাইনি। আমি মায়ের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় আমার শারীরিক সমস্যার কথা আবারও মনে করিয়ে দিলাম। বললাম, মা, তুমি তো সব জানো। আমার যে সমস্যা তাতে কোনো সমাধান। সাধারণ মেয়ে আমার সাথে সুখে থাকবে না। মা চোখের পানি মুছে বললেন, আমি সব ভেবেই বলছি বাবা, তুই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে কর। যে জীবন থেকে ধাক্কা খেয়েছে সে তোর এই কষ্টটা বুঝবে। তোরা দুজন একে অপরের পরিপূরক হয়ে থাকবি। মায়ের সেই আকুলতা আর জেদের কাছে অবশেষে আমাকে হার মানতেই হলো। মায়ের পছন্দে পারিবারিকভাবেই রূপা নামের একটি ডিভোর্সি মেয়ের সাথে আমার বিয়ে হলো। রূপা শান্ত, নম্র আর ভীষণ বুঝদার এক মেয়ে। অতীতে সব ঝড় ভুলেও খুব অল্প দিনেই আমাদের এই ছোট্ট সংসারটাকে নিজের আপন করে নিল। আমিও আমার অতীত ভুলে রূপাকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলাম। কিন্তু ভাগ্যের চাকা যে এত দ্রুত এবং এভাবে ঘুরবে তা আমরা ধারণার বাইরে ছিল। বিয়ের ঠিক 5 মাস পরেই কথা, সকালবেলা রূপা বাথরুম থেকে বের হয়ে কাঁপুনি হাতে একটা প্রেগনেন্সি কিট আমার সামনে এনে ধরল। কিটের উপর স্পষ্ট 2টি লাল দাগ। ও অত্যন্ত আবেগঘন কণ্ঠে আমাকে জানালো যে ও মা হতে চলছে, অর্থাৎ আমি বাবা হতে চলেছি। খবরটা শুনে আনন্দের চেয়ে আমার মনের ভিতরে এক তীব্র সন্দেহের ঝড় বয়ে গেল। আমার মস্তিষ্ক কিছুতেই এই সত্যটা গ্রহণ করতে পারছিল না। আমার কান ঝাঁঝা করতে লাগলো। মনে পড়ে গেল 6 বছর আগের সেই ডাক্তারের গভীর কণ্ঠস্বর, সমস্যাটা আপনার, আপনি কোনোদিনই পিতা হতে পারবেন না। তাহলে এটা কিভাবে সম্ভব? মনের ভিতরে হাজারো প্রশ্ন, সংশয় আর ক্ষোভ জমা হতে লাগলো। আমি কোনো কিছু না ভেবে, রূপাকে কোনো প্রশ্ন না করে সেদিন ওকে সাথে নিয়ে ঢাকার ছোট্ট একটা ক্লিনিক হাসপাতালে গেলাম নতুন করে পরীক্ষা করার জন্য। সত্যিটা আমাকে জানতেই হবে। কিন্তু হাসপাতালের ভিতরে পা রাখতেই ভাগ্যের চাকা যেন আমাকে এক নির্মম পরিহাসের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। কেবিনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার চোখ আটকে গেল একটি ঘরের দিকে। ভিতরে নীল রঙের একটি মলিন শাড়ি পরে হাতে ঝাড়ু নিয়ে হাসপাতালের কেবিন পরিষ্কার করছে এক নারী। চুলগুলো উস্কো খুস্কো, চেহারায় ক্লান্তির চরম ছাপ। ভালো করে লক্ষ্য করতেই
আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। এ তো অন্য কেউ নয়, এ যে আমার প্রাক্তন স্ত্রী মিথিলা, যে 5 লক্ষ টাকা নিয়ে অহংকারের সাথে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সে আজ এই হাসপাতালের সাধারণ একজন ক্লিনার হিসেবে ঘর ঝাড়ু দিচ্ছে। জীবনে এই অদ্ভুত মোড়ে এসে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মিথিলাকে এই অবস্থায় দেখে আমার পায়ের তলার মাটি যেন আর একবার সরে গেল। যে নারী একদিন আমার 7 বছরের ভালোবাসার সংসারকে তাসের ঘরের মতো ভেঙে দিয়ে চলে গিয়েছিল, আজ সেই হাসপাতালের মলিন শাড়িতে ধুলিবালি পরিষ্কার করছে। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রূপা আমার হাত ধরে টেনে বলল, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে গেলেন কেন? রূপার ডাকে আমার ঘর কাটল। আমি নিজেকে সামলিয়ে নিয়ে ওকে ডাক্তারের চেম্বারের দিকে নিয়ে গেলাম। কিন্তু আমার মনের ভিতর তখনও দুটি ঝড় একসাথেই বইছে। একদিকে রূপার গর্ভে সন্তান নিয়ে তীব্র সংশয়, অন্যদিকে মিথিলার এই পরিণতি। ডাক্তারের রুমে ঢুকেই সব পরীক্ষা নিরীক্ষা করানো হলো। রিপোর্টের জন্য আমাদের কয়েক ঘন্টা অপেক্ষা করতে বলা হলো। সেই কয়েকটি ঘন্টা আমার জীবনের দীর্ঘতম সময় বলে মনে হচ্ছিল। শেষমেশ যখন ডাক্তার আমাদের ডেকে পাঠালেন, আমার বুক ধুরু ধুরু কাঁপছিল। ডাক্তার রিপোর্টগুলো ভালো করে দেখে হাসি মুখে আমার দিকে তাকালেন। বললেন, অভিনন্দন শাহেদ সাহেব, আপনার স্ত্রীর রিপোর্ট একদম পজিটিভ, আর আপনার শারীরিক সব রিপোর্টও আমরা হাতে পেয়েছি। আপনার কোনো সমস্যা নেই। আপনি শতভাগ সুস্থ এবং বাবা হওয়ার জন্য সম্পূর্ণ সক্ষম। ডাক্তারের কথাগুলো শুনে আমার মাথা ঝিমঝিম করে উঠল। আমি অবাক হয়ে বললাম, কিন্তু ডাক্তারবাবু, 6 বছর আগে শহরের এক বড় হাসপাতালে ডাক্তার আমাকে নিশ্চিত করেছিলেন যে সমস্যা আমার। ডাক্তার ফাইলটা বন্ধ করে চশমাটা ঠিক করতে করতেই বললেন, মেডিকেল সায়েন্স কখনো কখনো ভুল রিপোর্ট বা নামের অদলবদল হওয়ার অসম্ভব কিছু নয়। হয়তো সেদিন ল্যাবের কোনো বড় ভুল মাসুল আপনাকে দিতে হয়েছে। আপনারা কোনো দিনই কোনো সমস্যায় ছিলেন না। ডাক্তারের চেম্বার থেকে যখন বের হলাম, আমার চোখ দিয়ে তখন আনন্দের অশ্রু ঝরেছে। আমি রূপাকে জড়িয়ে ধরলাম। আমার মনের সব সন্দেহ, সব মেঘ এক নিমেষেই কেটে গেল। রূপা আমার দিকে তাকিয়ে এক গাল হাসল, যে হাসতে মিশেছিল এক অদ্ভুত পবিত্রতা। খোদা আমার মায়ের ডাক শুনেছেন, আমার সততার পুরস্কার দিয়েছেন। কিন্তু মনের ভিতরে কোথাও একটা খটকা রয়ে গেল। মিথিলার সাথে আসলে কি হয়েছিল? রূপাকে কেবিনের বাইরে একটি চেয়ারে বসিয়ে রেখে আমি সেই ওয়ার্ডের দিকে গেলাম যেখানে মিথিলা কাজ করছিল। হাসপাতালের এক কোণে ও তখন ক্লান্ত হয়ে বসেছিল। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ছায়া দেখে ও মাথা তুলে তাকালো। আমাকে দেখা মাত্রই ওর চোখের মণি দুটো চরক গাছ হয়ে গেল। লজ্জায়, অপমানে ও যেন মাটির সাথে মিশে যেতে চাইল। তুমি এখানে? মিথিলার কণ্ঠস্বর কাঁপছিল। হ্যাঁ, আমি। কিন্তু তোমার এই অবস্থা কেন? কাবিনের টাকা পয়সা, সংসারের সব গহনাগাটি নিয়ে তো তুমি বেশ ভালোই
চলে গিয়েছিলে, আজ এখানে ঝাড়ু দিচ্ছ কেন? আমার কণ্ঠে কোনো ক্ষোভ ছিল না, ছিল কেবল একরাশ বিস্ময়। মিথিলা 2 হাত মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলো। ওর কান্না দেখে আজ আর আমার বুকের হাতুড়ির আঘাত লাগলো না, তবে একজন মানুষ হিসাবে খারাপ লাগছিল। ও কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আমার অহংকার মাটি করে দিয়েছেন। তোমাকে ছেড়ে যাওয়ার পর আমি ধুমধাম করে আবার বিয়ে করেছিলাম। ভেবেছিলাম এবার আমার কোল আলো করে সন্তান আসবে। তোমার উপর নেওয়া অপবাদের প্রতিশোধ নেব। এই একটু থামলো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কিন্তু বিয়ের 3 বছর যখন কোনো সন্তান হলো না, তখন আমার দ্বিতীয় স্বামী আমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর সেই ডাক্তার সব পরীক্ষা করে স্পষ্ট জানিয়ে দেন, সমস্যা আমারই ছিল, আমি কোনোদিনও মা হতে পারবো না। এই সত্য জানার পর আমার দ্বিতীয় স্বামী আর তার বাড়ির লোক এক কাপড়ে আমাকে বাড়ি থেকে আমার পাপের শাস্তি আমি এই জীবনেই পেয়ে গেছি। আমি আলতো করে ওর হাতটা আমার পা থেকে সরিয়ে দিলাম। শান্ত গলায় বললাম, আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি মিথিলা। অভিশাপ আমি তোমাকে দেইনি, তোমার কর্ম আজ তোমাকে এই মোড়ে এনে দাঁড় করিয়েছে। ভালো থেকো। আমি আর এক মুহূর্তেও সেখানে দাঁড়ালাম না, পিছনে ফিরে হেঁটে গেলাম রূপার কাছে। রূপা আমার দিকে তাকিয়ে পরম মমতায় হাসল। ওর হাতটা শক্ত করে ধরে আমি হাসপাতালের বাইরে বেরিয়ে এলাম। আজ আর আমার মনে কোনো হাহাকার নেই, কোনো অতীত নেই। বিকেলের মিষ্টি আলো ঢাকা ব্যস্ত রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি মনে মনে ভাবলাম, জীবনের মোড় কখন কোন দিকে ঘোরে তা কেউ জানে না। যে কারকে আমি আমার নিয়তি ভেবে নিয়েছিলাম, আজ সেখানে রূপা আর আমার অনাগত সন্তান মিলে এক নতুন ভোরের আলো জ্বালিয়ে দিয়েছে। অবশেষে এই জীবনে আমিও বাবা ডাক শুনতে পাবো। সমাপ্ত। কেমন লাগলো? পরবর্তী গল্পটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।